পেশায় চিকিৎসক হলেও বাংলা শিশু সাহিত্যে যার অবদান অবশ্যই মান্যতা পায় তিনি ডাক্তার নীলাদ্রি বিশ্বাস। তার পিতা প্রখ্যাত ব্যারিস্টার সুরেশচন্দ্র বিশ্বাস একজন স্বনামধন্য কবি ও বিখ্যাত গীতিকার। মাতা হেমলতা বিশ্বাসের প্রেরণা ও উৎসাহে তার সাহিত্যের আঙিনায় প্রবেশ। ছোটদের কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কর্মশালার মাধ্যমে নতুন আঙ্গিকে কবিতাকে পৌঁছে দেন পাঠকের দরবারে। তিনি এক বিশিষ্ট বাচিক শিল্পী বলেই হয়তো এই কাজ তার পক্ষে সহজতর হয়েছে। ইতিমধ্যেই তার দুখানা ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে, প্রথমটি ভূষ্মন্তর এবং দ্বিতীয়টি চর্বচস্য লেজ্জপেয়। দুটি গ্রন্থেই তার শিশু সাহিত্যের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে। তার দ্বিতীয় ছড়াগ্রন্থটিতে নানান মজার মজার ছড়ায় আছে কোনো না কোনো বিশুদ্ধ খাবারের কথা। এই স্বাস্থ্যকর ছড়াগ্রন্থগুলি শিশু কিশোরদের মন মানসিকতা বিকাশের সহায়ক। ছোটদের আনন্দদানের এই অভাবনীয় পরিকল্পনা তার মুন্সিয়ানার পরিচয় বহন করে। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা ছড়া কবিতা মর্যাদার সঙ্গে ছাপা হয়। এই বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী আবৃত্তির জগৎকে এক আলোকিত পর্যায়ে উন্নীত করেছেন। সাক্ষাৎকার গ্রহণের জন্য সেই কবি ও বাচিক শিল্পী ডাক্তার নীলাদ্রি বিশ্বাসের মুখোমুখি হয়েছেন আলোর ফুলকি পরিবারের পক্ষ থেকে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের সর্বভারতীয় সম্পাদক শিশু সাহিত্যিক আনসারুল হক। নমস্কার, আমরা আসছি নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ পশ্চিমবঙ্গ রাজ্য শাখার আলোর ফুলকি পরিবার থেকে। আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, আপনি তার উত্তর দিলে আমরা বাধিত হব। আমি সাধ্যমতো চেষ্টা করব। আপনি তো দায়িত্বপূর্ণ পদে ছিলেন, পেশায় ছিলেন, ডাক্তারি পেশায়। আপনার ব্যস্ততার মধ্যে কেটেছে, এখন সময় কিভাবে কাটান? আমার এখন মনে হয় যে দিনটা যদি 24 ঘন্টা না হয়ে 30 ঘন্টা হতো বা 32 ঘন্টা হতো আমার পক্ষে খুব ভালো হতো। এই কারণে যে আমি আগে সরাসরি হাসপাতালের যাবতীয় কাজকর্মের ব্যাপারে সারাদিন ব্যস্ত থাকতাম। এখন বাড়িতে বসেই প্রায় অনেকটা সেরকম কাজ করতে হয়। সেরকম বলতে যে আমি বিভিন্ন জেলায় তো ছিলাম, এখন সেখান থেকে কলকাতা থেকে দুর্গাপুর, আসানসোল, বালুরঘাট ইত্যাদি যেখানে যেখানে আমি ছিলাম সেখান থেকে নানান মানুষজন, মানে আমার প্রিয় মানুষজন, তারা তাদের কলকাতায় চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বা সেখানকার জেলায় সেখানকার চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে নানান রকম কথা আমার কাছে জানতে চান। মানে এক কথায় গাইডলাইন বলতে পারেন। তো সেটাতে কিন্তু অনেকটা সময় চলে যায়। অধিকন্তু আমি এখানে সেন্ট্রাল ব্লাড ব্যাংকেও ছিলাম মানিকতলার, তো স্বভাবতই সেখানেও অনেকে এরকম রক্তের তো প্রয়োজন সবসময় হয়। তো ওই ব্যাপারটা নিয়ে আমাকে সারাদিনই অনেক ফোন কল আসে এবং সেটা নিয়ে কথা বলতে হয়, এটা একটা ব্যাপার। আর আমার এখন যেন পড়াশুনোর খিদেটা অনেক বেড়ে গেছে এবং প্রত্যেক দিনই সকালে কিছুক্ষণ রবীন্দ্রনাথ এবং তারপর নানা সাহিত্যিকদের লেখা যা আমার ভালো লাগে সেগুলো পড়া একটা খুব জরুরি ব্যাপার আমার কাছে। এবং আমার স্বভাবত সব থেকে ভালো লাগে রবীন্দ্রনাথের লেখা পড়তে। আচ্ছা, সকালবেলায় বেশ 10-15 পাতা, সেটা ছিন্নপত্রাবলী হোক বা কোনো উপন্যাসই হোক, বা যদি মনে হয় যে কোনো কবিতা আমি স্মৃতিতে নেব এবং মুখস্থ করব, সেটার তো একটা সময় দিতে হয়। এটা প্রতিদিনই করেন? প্রায় প্রতিদিনই করি। কখন করেন, কোন সময়টা? সকাল না সকালের দিকটাতেই বেশি করি। বেশি করেন? বিকেলেও করি, সকালের দিকটাতেও করি। আর লেখালেখি করেন কোন সময় তাহলে? লেখালেখিটা কিরকম হয়, এখন আমার কতগুলো রিফ্লেক্স কাজ করে। মনে হয় খেয়াল করে দেখেছেন যে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কোনো যদি বিশেষ ব্যাপার আমাকে হন্ট করে, আমাকে মনে একটা দীপ্তি এনে দেয়, মনে হয় এই একটা আমি একটা ছড়ার ক্লু পেলাম, হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে ছড়াটা এখন কিরকম যেন তাৎক্ষণিকভাবে চলে আসে
এবং তার কিছু কিছু আমি আপনাদেরকে পাঠিয়েওছি। আর এটা আমার মনে হয় যে পত্রপত্রিকা তো আছেই, সব সারা পশ্চিমবঙ্গে লিটল ম্যাগাজিন বলুন বা বড় বড় পত্রপত্রিকা যা আছেই, কিন্তু আমার মনে হয় যে এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এদের যে জনপ্রিয়তা, তাতে লহমায় অনেক মানুষের কাছে হ্যাঁ আমার ছড়া বা আমার লেখা বা আমার মন্তব্য খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, এবং সেই যে তারা যে প্রেরণাটা দেয় সেটা আমার আবার পরবর্তী ছড়া লেখার জন্য ভীষণ কাজে লাগে। আচ্ছা, যেহেতু আপনি ফেসবুকের কথা বললেন, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে ফেসবুকে আপনার লাইকিংস পেলেন অনেকগুলো, ফেসবুকে যে ছড়াটা বা কবিতা পোস্ট করা হলো সেইটা দেখি অনুমান করা যায় বা আমরা ধরে নিতে পারি আমার ছড়াটা মানের হচ্ছে বা কত বেশি জনপ্রিয়তা পাচ্ছে, সেটা কি তুল্যমূল্য বিচার ঠিক হয়? দেখুন, এটা তো আমার যেটা মনে হয় এটা এর মধ্যে কিন্তু নিজস্ব তৃপ্তির একটা ব্যাপার আছে। তৃপ্তির ব্যাপার বলতে এইরকম যে এখন ছন্দের ব্যাপারটা আপনি যেভাবে মানে আমাকে প্রশ্নটা রাখলেন, তাতে আমার ভীষণ রকম ভাবে যেটা মনে হয় যে ছন্দের ব্যাপারটা খুব অভাব আমার কাছে চোখে পড়ে আর কি, নানান জনের। এবং এই ছন্দের ব্যাপারটা যেই মুহূর্তে একটা মানুষ যদি মনে করে যে আমি ছন্দে একটা জায়গা পর্যন্ত একটা পারদর্শিতা অর্জন করেছি ইত্যাদি ইত্যাদি, তখন তাকে তৃপ্তি দেয়। এবং সেই তৃপ্তিটা এইরকম যে ছন্দের প্রসঙ্গ যখন এলো বলি যে ছন্দের যুগ্মধ্বনি খুব জরুরি। যুগ্মধ্বনি এমনই একটা ব্যাপার যে যুগ্মধ্বনি বাংলা সাহিত্যে বাংলা কবিদের মধ্যে সব থেকে ভালো বুঝতেন রবীন্দ্রনাথ। যে কারণে রবীন্দ্রনাথের কবিতা বা ছড়া, বিশেষ করে কবিতা, এখন তো জানিনি যে MA ক্লাসেও বহু জায়গায় পঠিত হয় আর কি। এবং রবীন্দ্রনাথের ছন্দ নিয়ে, হ্যাঁ, ছন্দগুরু রবীন্দ্রনাথ প্রমোদচন্দ্র সেনের একটা দারুণ বই আছে। তো এই যে ব্যাপারটা, এই ছন্দের যে খেলাটা, সেটা আমি যখন বুঝতে পারি আসলে গানে যেটা তাল, কবিতায় সেটা ছন্দ, হ্যাঁ, যে ছন্দের যে খেলাটা সেটা যখন আমাকে তৃপ্ত করে, আমি বুঝতে পারি এটা অঙ্কের দিক দিয়ে পুরো ব্যাপারটাই আঙ্কিক, ছন্দের পুরো মাত্রা গণনাটাই আঙ্কিক। এবং সেটা যদি আমি টের পেয়ে যাই যে এর মধ্যে আমার একটা বিশুদ্ধতা এসেছে, আমার একটা চমৎকারিত্ব এসেছে, আমাকে আপনা আপনি তৃপ্ত করে। আচ্ছা আচ্ছা, আপনার ছোটবেলা সম্পর্কে দু একটা কথা বলতে চাই। ছোটবেলা আপনার কোথায় কেটেছে এবং কেমন ভাবে কেটেছে, মানে তার অভিজ্ঞতাটার কথা বলছি বা মজার ঘটনার কথা প্রেক্ষিতে যদি কিছু বলেন। এই ব্যাপারে বলতে গেলে আমার খুব ছোটবেলা কেটেছে কলকাতাতে রাজা বসন্ত রায় রোডে, রাসবেরি এভিনিউ এর কাছে। এবং ওখানে আমাদের কাছেই লেকপল্লী মণিমেলা বলে একটা খুব প্রতিষ্ঠিত মণিমেলা ছিল, এবং ওখানে সারা বছরই নানান উৎসব লেগে থাকতো। সেই উৎসবগুলোতে আমি একেবারে ধরুন আমার 5-6 বছরের কথা বলছি আর কি। আপনি মনে হয় সেই সময়টাই জানতে চাইছেন। তারপরে একটু বলছি একটু। তো আপনি যেটা বললেন যে একটা আকর্ষণীয় ঘটনা, সেটা নিয়ে বলি যে অবিশ্বাস্য বা গল্প হলেও সত্যি, তখন ওই খুব কাছেই থাকতেন সত্যজিৎ রায়। এবং সত্যজিৎ রায় প্রথম পুরস্কার পেতে শুরু করেন, আমার ধারণা বিদেশের পুরস্কার, সেটা হচ্ছে 50-এর শেষের দিকে, এই 55-56 এরকম হবে ইয়েতে সালে। তো আর ছোটবেলায় আমি বেশ গামদুগুমদ লালটুস দেখতে ছিলাম। তো বাবা বলল যে চলো তোমাকে আজকে একটা কাজ করতে হবে। কি কাজ? লেকপল্লী মণিমেলার মাঠে এরকম সত্যজিৎ রায়কে লেকপল্লী মণিমেলার সম্বর্ধনা দেবে। এবং দীর্ঘ দেখি সত্যজিৎ রায় দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, এসছেন। তো সবাই অবাক চোখে তাকে দেখছেন, বিদেশ থেকে পুরস্কার নিয়ে এসছেন। তো আমার কাজ ছিল যে বাবার কাঁধে চড়ে, হ্যাঁ, সত্যজিৎ রায়কে চন্দনের ফোঁটাটি পরিয়ে দেওয়া। এই ব্যাপারটা আমার কাছে খুবই একটা আনন্দদায়ক এবং চমৎকার অভিজ্ঞতা, সে কারণে এটা স্মরণ করলো। খুব সুন্দর কথা। আচ্ছা, এমনি আপনি যখন স্কুলে পড়তেন, স্কুলে পড়াকালীন যেখানে পড়তেন সেখানে কোনো আপনি যে কেমন ছিলেন, আপনার লেখাপড়া কেমন ছিল? কারণ আপনি ভালো ছাত্র ছিলেন শুনেছি, ডাক্তারি পড়েছেন।
তা মাস্টারমশাইদের কাছে ব্যবহার কেমন পেয়েছেন? কারণ এখনকার সময়ে ব্যবহার মাস্টারমশাইরা যে ব্যবহার করেন, তখনকার কি সেই একই রকম ব্যবহার? কিছুটা আলাদা ছিল, হুম। কিছুটা আলাদা ছিল। স্নেহ, হ্যাঁ, প্রীতি এবং ছাত্রদের প্রতি নজর, এগুলো অনেক বেশি ছিল আর কি। আমাদের বাংলার যিনি স্যার ছিলেন, অবনী স্যার, আমায় খুব পছন্দ করতেন, এবং উনি এসেই এই শকুন্তলার প্রতি গৃহে যাত্রা ইত্যাদি এসব জায়গা থেকে পড়তে দিতেন সকলকে। আচ্ছা। ক্লাস শুদ্ধ সবাই পড়তো, এবং আমার পড়াটা ওই সময় উনি খুব পছন্দ করতেন। হ্যাঁ, বলতেন যে তুমি তখন ক্লাস 8 হবে ইত্যাদি, তাহলে তুমি এরকম পড়ো কি করে? হ্যাঁ, তুমি কি মানে সংবাদ পাঠক হবে? হ্যাঁ, এরকম ভাবে মজা করতেন আর কি। মানে গোড়া থেকে আপনার ভয়েসের একটা বেশ বা বাচিক একটা ইয়ে ছিল। একদমই তাই। এবং আমার এটা আমার নিজের যেটা মনে হয় যে কণ্ঠস্বরের যে মাধুর্য, এটা আনার জন্যে একজন নিজে যদি স্থির প্রতিজ্ঞ হয় আর কি, এক কথা ডিটারমাইন্ড হয়, এবং যদি একটু গলার সাধে, সরগম, তো সেটা কিন্তু খুব উপকার দেয়। আচ্ছা। যদি কেউ মনে করে যে আমার গলাটা এইরকম হবে আর কি, আমি এরকম চাইছি, এই গলাটা হলে আমাকে সেটা সম্ভব। হ্যাঁ, সম্ভব। আচ্ছা, সম্ভব। শুধু ঠিক মানে উপযুক্ত ডাক্তারের কাছে যাওয়া দরকার, মানে কার কাছে যাবে, কিভাবে যাবে, সেটা যাওয়ার থেকেও যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কি যে আমি মানে কণ্ঠস্বরটাকে কতটা খোলাভাবে ব্যবহার করছি। হ্যাঁ, মানে আমি কি আমার কণ্ঠস্বর, এক কথায় বলতে গেলে আমার ভোকাল কর্ড, সেটার ইয়েতে ভাইব্রেশনেই শব্দগুলো বেরোয়, তো সেটা আমি ঠিকঠাক করতে পারছি তো, আমি খোলা গলায় কথা বলতে পারছি তো। হ্যাঁ, এই সেই রবীন্দ্রনাথের একটা গান আছে, হ্যাঁ, আমার কণ্ঠ যারে ডাকে তখন হৃদয় কোথায় থাকে। এই যে এটা খুব অপ্রচলিত গান, এই যে আমি বোধহয় লাইনটা আমার স্মরণ থেকে বললাম। তো এই যে ব্যাপারটা, এই হৃদয় কোথায় থাকে, এই হৃদয়টা কণ্ঠের সঙ্গে যোগ দিয়ে দেওয়ার দরকার আছে। যোগ দিলে তখন কিন্তু শব্দ, বিশেষ করে কবিতা আবৃত্তির, হ্যাঁ, শব্দ উচ্চারণ ইত্যাদি, এই ব্যাপারগুলো অনেক ঢেউ খেলে যাবে আর কি। আচ্ছা, আপনি ছোটদের জন্য তো ছড়ার বই লিখেছেন, আমি যেটা জানি, দুটো বই লিখেছেন। শেষের বইটা হচ্ছে চর্বচস্য লেজ্জপেয় লিখেছেন, এবং এটা প্রায় বছর 10 আগে হবে শেষের বইটি। 2011 বা 12 এরকম হবে, তো 12 বছর আগে, এক যুগ আগে। তারপরে আর কোনো না, তারও আগে। হ্যাঁ, তারও আগে, আমি তখন আরজি করেই ছিলাম। আরজি করে ছিলেন, তারও আগে, মানে ধরুন 2006-7 হবে। 6-7। আচ্ছা, এত বছর যাওয়ার পরে আপনি আর ছড়ার বই বের করলেন না, তাহলে আপনি কি লিখতে পাচ্ছেন না? এই ব্যাপারটা আমার মানে কখনোই মনে হয় না, কেননা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার আবার একটা ছড়ার বই প্রকাশ করার জন্য সমস্ত ছড়াগুলো একেবারে তৈরি আছে, ফাইলে মানে রাখা আছে। বলতে পারেন যে কিছুটা উদ্যোগের অভাবে, কিছুটা অনুপ্রেরণার একটা ব্যাপারে, হ্যাঁ, অনুপ্রেরণা হয়তো পেলে তক্ষুনি রিফ্লেক্সটা কাজ করবে এবং ব্যাপারটা তৈরি হয়ে যাবে এরকম। তবে একটা ব্যাপার আমার মনে হয় যে সত্যি সত্যি কি কোনো ছড়াকারের বা কোনো কবির অনেক বইয়ের দরকার আছে? সেটা একটা খুব বড় প্রশ্ন। কেননা আমি যদি উত্তরণ হয় আমরা বুঝতে পারি, মনে করুন আপনার দুটো বইয়ের যে উত্তরণ আমরা দেখেছি, হয়তো এমন হতে পারে তার থেকে ভালো ছড়া আপনি লিখেছেন, কিন্তু পাঠকের কাছে পৌঁছয়নি। সেই প্রেক্ষিতে আমি বলছি যে যদি বই হিসেবে আমরা পেয়ে থাকি আপনার ছড়া বইয়ের মধ্যে, তাহলে আমরা পড়ে বুঝতে পারবো যে অনেক ভালো আপনার সামাজিক একটা অবদান আছে। আমি দেখেছি যে যত কবি বা ছড়াকারদের যত বই রয়েছে, ধরুন একজনের 15টা বা 20টা বা তার বেশি বই রয়েছে আর কি, তো সেই বইগুলো যখন প্রকাশ পেল বা যখন কবিতাগুলো লেখা হয়ে, হ্যাঁ, সকলের কাছে গেল, সেই মুহূর্তে বা কিছুদিন মানুষের মনে থাকে, কিন্তু তারপরে কিন্তু কবিতার বই সবকিছু কিরকম খাটের তলায় চলে যায় আর কি। এটা আমার কাছে খুব পীড়াদায়ক মনে হয়। এবং আমি দেখেছি যে এই বইপত্রগুলো যাদেরই যা বই বেরিয়েছে সেটা নিয়ে যে বড় করে একটা আলোচনা, হ্যাঁ,
যেমন আমি আশা করব যে এবারে যেমন শারদীয়া সংখ্যা আলোর ফুলকি বেরোবে, তখন সেটা নিয়ে একটা বড়সড় আলোচনা, যে কোন কবিতা, কোন ছড়া, কোন গল্প কি মানের হলো। এমনি বইগুলো যখন প্রকাশিত হয়, খুব খ্যাত বিখ্যাত লোক ছাড়া বাদ কি কারোর কি কবিতা ছড়া নিয়ে সেরকম আলোচনার আসর খুব একটা হয় আমার না, না, মনে হয়। আপনার সাজেশন আমরা এটা মাথায় রাখবো। আমরা আলোর ফুলকি প্রকাশের পরে একদম, আমরা ওটা একটা করার অবশ্যই একদম, চেষ্টা করবো। হ্যাঁ। আচ্ছা, আপনি সাহিত্যের আঙিনায় লেখালেখিতে আপনি কোন সময়টা এলেন? খুব ছোটবেলায় না কোন ক্লাসে পড়ার সময়, বা কত বছর বয়স? না, এইটা বলতে গেলে এই যখন আমাদের দূরদর্শন ব্যক্তিত্ব পঙ্কজ দা ওই ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল কালচার, হ্যাঁ, কিংবা তার আগেও কয়েকটা প্রতিষ্ঠান করেছিলেন, সেই সময় আমরা খোশ মেজাজি বলে একটা দেওয়াল পত্রিকা, হ্যাঁ, হতো ইত্যাদি। আমাদের লেকপল্লী ছোটরা বলে আমাদের অঞ্চলে সন্দেশপুর যাদবপুরে খুব বড় একটা প্রতিষ্ঠান ছিল, এবং সেখানে কিন্তু সাহিত্য চর্চা নিয়মিত হতো। আচ্ছা, এবং সেটা সবটাই হতো বলতে পারেন পঙ্কজ সাহার নেতৃত্বে এবং পঙ্কজ সাহার উৎসাহে আর কি। আচ্ছা। সেটা আমার লেখার একটা অন্যতম। তখন আপনার কত বছর বয়স মোটামুটি? তখন কত হবে, 15, 16, 17 এরকম অনেকটা। আচ্ছা, এই লেখার প্রেরণা কোত্থেকে পেয়েছেন? মানে আপনার পরিবার থেকে পেয়েছেন, না অন্য কারোর কাছে? পঙ্কজদা তো সাহায্য করেছে বা আপনি সেখান থেকে খানিকটা ইন্সপায়ার্ড হয়েছেন, কিন্তু আর অন্য কোনো পারিবারিক কোনো প্রেরণা? সত্যি কথা বলতে কি, যে এই আমি কর্মসূত্রে যেখানে যেখানে ছিলাম সেখানে এই আবৃত্তিমূলক বিভিন্ন সংস্থা তৈরি হতো। হ্যাঁ, যেমন আসানসোলে হয়েছিল ঐকতান আবৃত্তি অনুশীলন কেন্দ্র এই নামে, তারপরে দুর্গাপুরে আবৃত্তি পরিষদ হয়েছিল, আর সেটা অবশ্য কলকাতার সঙ্গে শাখা ছিল, আর বালুরঘাটেও আবৃত্তি পরিষদ বালুরঘাট হয়েছিল। এবং সেইখানে যারা আমাদের সঙ্গে আবৃত্তি করতো তারা কিন্তু নিয়মিত আমার মানে লেখা ছড়া, কবিতা, বিশেষ করে ছড়া, হ্যাঁ, খুব ভালো পাঠক ছিল, তারা খুব উৎসাহ দিত। এবং আমি দীর্ঘদিন আরজি করেছিলাম, আরজি করের সবাই খুব উৎসাহ দিত, এবং ওইটাই মজা করতাম যে কোনো একটা কিছু লিখে ফেলে, কারুকে নিয়ে যদি কিছু লিখে ফেলতাম, ভ্রমণ বা অন্য কিছু নিয়ে, আমি বেশ চা খেতে খেতে সবাইকে বসে বসে শোনাতাম, এবং তারা কিন্তু একটানা আমাকে উৎসাহ দিতে থাকতো আর কি। যেমন এই বইটায়, তাহলে আমরাও একটা আজকে যেটা বলছি, তাহলে আপনার একটা ছড়া এই ফাঁকে আমরা শুনে নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, আমাদের সেটা প্রাপ্তি হবে। এই বইটা যেমন আমি ধরুন খুব মজা করে, যারা আমাকে উৎসাহ দিয়েছে নানান ভাবে হাসপাতালে এবং বাইরে, সেরকম শুধু খাবারের ব্যাপার নিয়ে সব লেখা, সবটাই 100 জনকে আমি উৎসর্গ করেছি, বলতে পারেন এরা সবাই আমাকে উৎসাহ দিয়েছে। এই ছড়াটা এই সম্প্রতি এই ব্যঙ্গমা একটা পত্রিকা, রসসাহিত্য সভা আছে, তো ব্যঙ্গমার একটা সংখ্যা বেরিয়েছে, তাতে আমার 2টো ছড়া প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি ছড়া পড়ি। দাও ফিরে সে তারুণ্য, যেই ছুঁয়েছি আসি, মুখ ফসকে বলেই ফেলি, এবার তবে আসি পোটলা সহ কাশি। যখন ছিলাম 70, সব কিছুতে বিরক্তি ভাব, বলেই ফেলি ধুত্তর, ভারত ভ্রমণ দুস্তর। বয়স যখন 60 ছোঁয়ে, চাকরি শেষের দিনটি এলে, আহ কি আরাম মন কয়, করবো এখন দেশ জয়। 50 ভাই ফিটফাট, দৌড়ে ফিরি এদিক ওদিক, কামড়ে ফেলি কিটক্যাট, জীবনটা তো নয় ব্যাড। 40 ভাই রাত দিন, কলপ মেখে শৌখিন, হেলায় জগৎ দাপিয়ে বেড়াই, সপ্তাহভর 7 দিন। 30 কিংবা 20 বাজিয়ে বেড়াই তুড়ি, এই বয়সে নাটক নোভেল, জীবন গোলাপ তুড়ি। যেই পেরুলাম স্কুল, স্কুল স্মৃতিতেই মশগুল, ঘন্টা বাজায় রামপেয়ারি, বাদ বাকি আর সব ভুল। বাহ, চমৎকার ছড়া শুনলাম। এবার আমরা ওই বাচিক শিল্পের আমরা পর্যায়ে যাব, তার আগে একটু পারিবারিক প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে আমি শুনেছি আপনার মা পরমা সুন্দরী ছিলেন এবং আপনার বাবাও সাহিত্যিক ছিলেন, কবিতা লিখেছেন, গান লিখেছেন।
হ্যাঁ, এবং তার লেখা গানও আমাদের আব্বাস উদ্দিন গেয়েছেন, ও সুখের ময়নারে। তা ওইটা কি একটু প্রেক্ষাপটটা বলবেন, তাহলে আমরা একটু বুঝতে পারি। হ্যাঁ, আমার বাবা, আমরা যখন রাজা বসন্ত রায় রোডে থাকতাম, কাছেই থাকতেন কবিশেখর কালিদাস রায়। আচ্ছা, সন্ধ্যার কুলায় ওনার বাড়ির নাম। তা আমার বাবা কালিদাস রায়, তারপরে জরাসন্ধ, এবং সেই সভায় মাঝে মাঝে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপস্থিত হতেন। আচ্ছা, কাজী নজরুল ইসলাম কখনো কখনো গেছেন। বাহ, তো সেগুলো কিন্তু লেখা আছে, মানে একদম প্রকাশিত। ওই রসচক্র যেটা হতো, সেটা কখনো কখনো কালিদাস রায়ের বাড়িতে হতো, আর কখনো কখনো আমাদের যেখানে থাকতাম সেই বাড়িতে হতো আর কি। তো এখন আপনি আরেকটা কি নির্দিষ্ট করে জিজ্ঞেস করলাম যে ওই আপনার বাবা লিখেছেন না ও হ্যাঁ। সুখের ময়নারে, ওটা কোন প্রেক্ষিতে লিখেছেন? হ্যাঁ, এবং যেটা আব্বাস যেটা উদ্দিন গেয়েছেন, বলছিলাম, হ্যাঁ, তো বাবা বেশ মানে কবি হিসেবে বেশ সেই সময় অনেক পত্রপত্রিকায় নিয়মিত লিখতেন, সংহতি, শনিবারের চিঠি ইত্যাদি ইত্যাদি। তো এখন বাবার ইয়েতে ব্যারিস্টারি পড়তে যাওয়ার আগে এখানে ওই হিজ মাস্টার্স ভয়েসে কিছুদিন চাকরি করেছিলেন। আচ্ছা, সেই সময় ওখানে আব্বাস উদ্দিন, হ্যাঁ, ওখানে যুক্ত ছিলেন কোনো না কোনো ভাবে আর কি। তো ওই আব্বাস উদ্দিন বাবার দুটি গান, কবিতা, সেটাকে গান করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে বৈঠা জোরে বাও রে বন্ধু বৈঠা জোরে বাও, খুব জনপ্রিয় হয়েছিল। এবং আরেকটি গান যেটা আপনি জানতে চাইলেন, সেটা ও হচ্ছে সুখের ময়নারে, ও সুখের ময়নারে ঘাটে তারে দেখলাম সোনার পাখি। এই যে গানটা আর কি, এইটার কিন্তু একটা খুব রোমাঞ্চকর প্রেক্ষাপট আছে। সেটা কি? প্রেক্ষাপটটা এরকম যে ওই বাংলাদেশে আমাদের বাড়ি ছিল ফরিদপুর ওরাকান্দিতে। ওখান থেকে ভাঙায় আমার ঠাকুরদার ব্যবসা ছিল। তো সেই ভাঙায় যাওয়ার পথে বাবা সেই বড় একটা, মানে বজ্রার মতন একটা নৌকোতে ছিলেন আর কি। তো ওখানে দুর্গাপুর গ্রাম আমার মামার বাড়ি আর কি। তো আমার মা এবং তার কয়েকজন বান্ধবীকে নিয়ে নদীতে চান করতে এসেছিলেন। তো নদীতে চান করতে আসার সময় বাবা হঠাৎ দেখতে পান যে এরকম মানে কয়েকজন চান করছে। পরবর্তীতে মা, মানে তখন তো, হ্যাঁ, আচ্ছা, তখন হ্যাঁ, তো ঠিক ঠিক বুঝতে পেরেছি। আমার মায়ের নাম ছিল হেমলতা। আচ্ছা, হেমলতা। তো তখন মাকে প্রথম মানে স্নানারত অবস্থাতে দেখেছিলেন। আচ্ছা, তো দেখার পরে মানে বলতে পারেন সেই ইংরেজিতে যে সব বাক্যটা আছে না, যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, ঠিক সেটাই হয়েছিল। এবং বাবা বলেছিলেন যে যদি বিয়ে করতে হয় এই মেয়েটিকেই বিয়ে করব। হ্যাঁ, তো এই যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটার মজা হচ্ছে যে ওই যে গানটা, সেটা যদি আপনি একটু মন দিয়ে শোনেন, ওইখানে যে লাইনগুলো আছে ঠিক সেটাকে ব্যাখ্যা করে চলেছে আর কি। হ্যাঁ, এবং ওটা ইউটিউবে আছে। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে ও সুখের ময়নারে ঘাটে তারে দেখলাম সোনার পাখি, পরাণ আমার কেমনে বাইন্ধা রাখি, কোন গৃহস্থের কন্যার এসে কোন বৃক্ষের ফুল, নাইয়া ওইঠা সোনার কন্যা শুকায় মাথার চুল। এরকম ভাবে ব্যাপারটা চলেছে। খুব সুন্দর প্রেক্ষাপট, এইটাই আর কি মজার। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা একটা প্রেক্ষাপট বা ইতিহাস জানতে পারলাম। আচ্ছা, বাচিক শিল্পের ক্ষেত্রে এবারে আমি একটু আসছি। আপনারা তো বাচিক শিল্পী হিসেবে সারা পশ্চিমবঙ্গে আপনার নাম আছে, ডাক আছে। যে বাচিক শিল্পী যারা আছেন তাদের কাছে অনেকে আসেন যে আমরা কবিতা কিভাবে ভালো করে বলবো, এর কি প্রেক্ষাপট, বা মাইক্রোফোন কিভাবে ইউজ করব। এটা কি অনেকটা দায়ী, মাইক্রোফোন ঠিক মতো ধরছে না, কথা উচ্চারণ হচ্ছে না, এগুলো কি ভালোভাবে করলে আরো উন্নতি করতে পারি আমরা আবৃত্তি পরিবেশনায়? অবশ্যই। এবং এক সময় আমি অনেক প্রতিযোগিতা, নানান রকম বড় মাপের প্রতিযোগিতা, হ্যাঁ, এবং নানান জায়গায়, যেমন বটানগর স্পোর্টস ক্লাবে সহ এই ব্যাপারটা এলো। তারপরে এটার সঙ্গেই আমি ব্যাপারটা জুড়ে বলছি। বটানগর স্পোর্টস ক্লাব, বেলেঘাটা ছাত্র সংসদ, বেলেঘাটা ছাত্র সংসদে এরকম ওদের যে লিফলেট দিত, সেখানে লেখাই থাকতো যে উচ্চারণ ও বোধের উপরে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে। এবং সেখানে প্রতিযোগী সংখ্যা থাকতো ধরুন প্রায় 100, এবং তার থেকে 20 জনকে নির্বাচন করা হতো। তো আমি মানে সব মানে জানানোর জন্য কি বলবো, এটা একটা গৌরবেরই ব্যাপার যে আমি 1982 সালে
ওখানে স্বর্ণপদক পেয়েছিলাম বাহ, বেলেঘাটা ছাত্র সংসদের। এবং ওটার অনুষ্ঠানটা হয়েছিল কলা মন্দিরের পাশে ভারতীয় ভাষা পরিষদ যে অডিটোরিয়ামটা আছে তার 4 তলায় একটা অডিটোরিয়াম আছে আর কি, হ্যাঁ, সেখানে হয়েছিল। তো ওই যে ব্যাপারটা যে উচ্চারণ ও বোধের উপরে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়, এটা তো খুব জরুরি ব্যাপার, ভীষণ জরুরি ব্যাপার। এবং আমার তার সঙ্গে মনে হয় যে কবিতার চিত্রকল্প, এটা খুবই একটা দরকারি ব্যাপার। এবং কবিতাটাকে মানে বিশ্লেষণ করে করে যদি ভাবা যায় এবং ভেতরে যে ছবিটা আছে আর কি, সেই ছবিটাকে যদি আবিষ্কার করা যায়, তখন আমার মনে হয় যে আবৃত্তি শেষ পর্যন্ত একটা সার্থক রূপ পায়। এবং ওই যে কণ্ঠস্বরের কথা যেটা বললেন, যে ওই মাইক্রোফোনের ব্যাপারটা, সেটা হচ্ছে যে অবশ্যই তার কারণ হচ্ছে যে আমি ধরুন কিছুক্ষণ অপেক্ষা করছি বা একজন অনুষ্ঠান করছেন, মাইক্রোফোনটা মোটামুটি বা ভালো, কিন্তু আমি তো লক্ষ্য করে দেখতেই পাচ্ছি বাইরে থেকে যে সে মাইক থেকে কতটা দূরে দাঁড়িয়ে কথাটা বলছে, তার মুখ থেকে মাইকটা কোন অ্যাঙ্গেলে ঠিক কিরকম আওয়াজটা বেরোচ্ছে। এক্ষেত্রে কিন্তু শ্রোতা হিসেবে মানে আবৃত্তি শিল্পীকে একজন ভালো শ্রোতাও হতে হবে। হ্যাঁ, শ্রোতা হিসেবে সে যত ভালো হবে সে কিন্তু বুঝতে পারবে যে মাইক্রোফোনটা ঠিক এই অ্যাঙ্গেলে, এরকম ভাবে, এই কাছে, এই দূরত্বে, হ্যাঁ, এইভাবে ব্যবহার করলে একেবারে ঠিক আমি যা চাইছি সেই কণ্ঠস্বরটা শ্রোতার কাছে পৌঁছবে। কিন্তু অনেকে বলেন যে আবৃত্তির ব্যাকরণের থেকে কণ্ঠ আরো গুরুত্বপূর্ণ। যদি কণ্ঠ ভালো না হয়, আমি যত ব্যাকরণ জানি, যত উচ্চারণ জানি না কেন, কিন্তু আবৃত্তি ভালো হবে না কণ্ঠ যদি ভালো না হয়। এটা আপনার কি অভিমত? দেখুন, কণ্ঠ একটা দিক, হ্যাঁ, আর আবৃত্তির আমি যে দিকগুলো বললাম সেগুলো আবৃত্তির ব্যাকরণে বলুন বা আঙ্গিক বলুন, সেগুলো আরেকটা দিক। যেমন বাংলা ভাষা, হ্যাঁ, যে মাধুর্য, ব্যাকরণের অস্তিত্ব যদি না থাকতো, বাংলা ভাষাকে আমরা এরকম একটা পরম গৌরবের জায়গায় কি দেখতে পেতাম? এটাও সেরকম। আচ্ছা আচ্ছা, অভিনয়ের সঙ্গে কি বাচিক শিল্পের যোগ আছে, প্রত্যক্ষ যোগ আছে অভিনয়ের সঙ্গে? আমার ধারণা আছে, এবং তার বড় প্রমাণ সৌম্য মিত্র যখন বহুরূপীর একেবারে অধিকর্তা ছিলেন, পরিচালক ছিলেন, তখন এটা জানা গেছে যে বহুরূপী যখন রিহার্সাল হতো তখন সমস্ত সহশিল্পীদের নিয়ে উনি প্রথমে গলা, জিভ, হ্যাঁ, সবকিছুর অলসতা ভাঙার জন্য আবৃত্তির নিয়মিত চর্চা করতেন। বেশ কিছুক্ষণ আবৃত্তি চলার পরে তারপরে নাটকের সবকিছু শুরু হতো। এবং সেটা যদি আপনি একটু লক্ষ্য করে সৌম্য মিত্রের আবৃত্তি মন দিয়ে শোনেন, হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে যেখানে উনি যে ওইরকম একজন লিজেন্ড হয়েছিলেন আবৃত্তি শিল্পের আর কি, হ্যাঁ, যে যার অনুষ্ঠান শোনার জন্য সারা রাত লোকে রবীন্দ্র সদনের পাশে লাইন দিয়ে ওনার অনুষ্ঠান শোনাচ্ছে আর কি। তো সেটার সঙ্গে কিন্তু যে যতটুকু নাটক কবিতা চায় ততটুকু আমি দেব না কেন, এটা একটু বড় প্রশ্ন। যেমন আমি একটুখানি বলি ব্যাপারটা, তাহলে ব্যাপারটা ইয়ে লাগবে, আকর্ষণীয় লাগবে। যেমন ধরুন রবীন্দ্রনাথের শেষ বসন্ত কবিতাটা, সেটা সৌম্য মিত্র আবৃত্তি করেছেন, হ্যাঁ, খুব বিখ্যাত আবৃত্তি সেটা, হ্যাঁ। তো সেখানকার ওই যে শব্দ উচ্চারণ, হ্যাঁ, শব্দ প্রক্ষেপণ, হ্যাঁ, এবং তার ভেতরে যে ছবিটা সৌম্য মিত্র তুলে ধরতে চেয়েছেন, ওনার তো কণ্ঠস্বরের মানে এত জোরালো কণ্ঠস্বর, এত সুরেলা কণ্ঠস্বর, হ্যাঁ, এবং এত মেলোডি ছিল কণ্ঠস্বরে আর কি, হ্যাঁ, মানে সবকিছু যেন বানের জোয়ারে ভেসে যেত এরকম আর কি, হ্যাঁ। বলছেন, আজিকার দিন না পুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে, তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার, বেলা কবে গিয়াছে বৃথাই, এতকাল ভুলেছেন তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় আর নাই, তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। কবিতাটা চলছে আর কি।
এরকম। তো এইখানে আপনি ভাবুন যে যেখানে যেখানে যে শব্দগুলো যেভাবে উচ্চারণ করলে খুব মানুষের মনের মধ্যে ঢুকে যায়, উনি তো তাই করেছেন। আচ্ছা, আমরা রবীন্দ্রনাথের আমরা কণ্ঠে আবৃত্তি শুনেছি, কাজী নজরুল ইসলামের কণ্ঠে শুনেছি, পরবর্তীকালে কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ, নীলাদ্রি শেখর বসু এদের করেছি। এর পরবর্তী প্রজন্ম কি তৈরি হয়েছে ওইরকম? আপনার কি মনে হয়? আসলে অনেকেই খুব বড় করে চেষ্টা করে যাচ্ছেন। হ্যাঁ, তাদের আবৃত্তির ব্যাপারটা খুব কিরকম যেন জেলা থেকে জেলায় নানান রকম প্রতিষ্ঠানের মধ্যে তাদের কবিতা নির্বাচনে, হ্যাঁ, তাদের আবৃত্তির প্রক্ষেপণে ব্যাপারগুলো কিরকম মানে বদলে বদলে যায়। তবে সব মিলে ওখানে না ওইরকম একটা কিরকম নাম্বার দেওয়ার ব্যাপার আছে যে 100-র মধ্যে আমি যে আবৃত্তিটা শুনছি সেটা তো 80-90 পেয়ে গেল। তো হ্যাঁ, ওই ওনারা যখন আবৃত্তি করেছেন এই সব্যসাচী, কাজী সব্যসাচী বা নীলাদ্রি শেখর বসু, যেটা বলছিলাম যে কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ, নীলাদ্রি শেখর বসু এদের পরবর্তী প্রজন্ম কি ঠিক তৈরি হয়েছে বা কতটা তৈরি হচ্ছে? এটা আর একটা পার্ট হচ্ছে আবৃত্তি শিল্পে এখন বিভিন্ন বাজনা ব্যবহার করা হচ্ছে, বাঁশি ব্যবহার করা হচ্ছে, এগুলো কি খুব প্রয়োজনীয়তা আছে? আপনার এই একটা প্রশ্নের মধ্যে দুটো দিক রয়েছে। প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনি যাদের নাম বললেন তারা অবশ্যই খুব আদর্শ আবৃত্তি শিল্পী। এবং তাদের মানে তারা কিভাবে মানে জনপ্রিয়তার এই শীর্ষে উঠেছিলেন আর কি, সেটা কিন্তু সমস্ত এখন যারা আবৃত্তি শিল্পী তাদের একটা ভাববার দিক আছে আর কি, বিচার বিশ্লেষণের দিক আছে যে তাদের কি কি বৈশিষ্ট্য হ্যাঁ আমরাও গ্রহণ করতে পারি। হ্যাঁ, যেমন ধরুন কাজী সব্যসাচীর উদাত্ত কণ্ঠস্বর, হ্যাঁ, এবং ওনার ছন্দবোধ খুব ভালো ছিল আর কি। হ্যাঁ, যে এই কাজী নজরুল ইসলামের কবিতাগুলো উনি যেরকম ভাবে বলতেন এখনো খুব কম শোনা যায়। এই আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই যে ব্যাপারটা, ওটাতে কিন্তু উনি বেশ পায়োনিয়ার কিংবা বিদ্রোহী কবিতা এখনো সবাই করছেন, কিন্তু ওনাদের পুরো ব্যাপারটা একটা শীর্ষে পৌঁছে গেছিল। আচ্ছা, এই বাজনাটার কথা বলছিলাম যে বা আমাদের মিউজিক যেটা দেওয়া, এগুলো কতটা প্রয়োজন? প্রদীপ ঘোষ আর এদের সম্পর্কে একটুখানি বলি। যেমন প্রদীপ ঘোষের কামাল পাশা খুব বিখ্যাত হয়েছিল। হ্যাঁ, গৌরী ঘোষের সাধারণ মেয়ে খুব বিখ্যাত হয়েছিল। আর নীলাদ্রি শেখর বসুর অনেক কবিতায়, নীলাদ্রি শেখর বসু খুব মেথডিক্যাল ছিলেন। হ্যাঁ, আবৃত্তি একাডেমি এরকম আমি ওনাদের অনুষ্ঠান রবীন্দ্র সদনে দেখেছি, এই রবি ঠাকুরের শিশুতীর্থ, হ্যাঁ, এরকম টানা শিশুতীর্থ, অত বড় একটা কবিতা সবাই স্মৃতি থেকে বলছে, প্রায় 20-25 জন, এত শৃঙ্খলার সাথে রবীন্দ্র সদনে অনুষ্ঠানটা হচ্ছে, মুগ্ধ হয়ে দেখার মতো না। হ্যাঁ, এই মুগ্ধতাটা নীলাদ্রিদাও খুব মানে বিচক্ষণীয় ছিলেন আর কি। হ্যাঁ, মানে খুব গুণী আবৃত্তি শিল্পী ছিলেন। এটা কি জানেন তো, এটা হচ্ছে একেবারে খুব নির্দিষ্ট করে এক একজনের মানে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। হ্যাঁ, এবং এখন কি হচ্ছে, ধরুন যারা খুব বেশি পেশাগতভাবে আবৃত্তিকে নিয়েছে, তারা যদি নিয়মিতভাবে আবৃত্তির সঙ্গে বাজনা যুক্ত করে নানান জায়গায় পরিবেশন করে আর কি, হ্যাঁ, তখন মানুষ ভাবে যে সেটাই শেষ কথা। কিন্তু কখনো যদি ধরুন আপনি কোনো একটা আবৃত্তি, জীবনানন্দ দাশের কোনো কবিতা ইত্যাদি আপনি খুব ঠান্ডা মনে একা নির্জনে শুনতে চান, তখন সত্যি সত্যি কি তার জন্য বাজনার দরকার আছে? আমার সব কবিতায় তো বাজনার দরকার, কিন্তু আপনি সত্যেন্দ্রনাথ দত্তের ছিপ খান তিনদার, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, যদি সামান্য মিউজিক থাকে বা একটু তবলা থাকে, কিন্তু ওটার একটা অন্যরকম মাত্রা পায়। আমি সেইটাই বলছিলাম। ঠিক। আবার এই ব্যাপারটা নিয়ে দ্বিমত আছে, যে অনেকেই ভাবে যে এই তালবাদ্য ইত্যাদি ইত্যাদি আবৃত্তিকে বিরক্ত করতে করতেই চলেছে, সেটাও অনেকে ভাবে। ঠিক। আচ্ছা, এইবারে আসি পঙ্কজ দার কথায়। পঙ্কজ সাহা কবি এবং বিশিষ্ট দূরদর্শন খ্যাত, এবং তিনি ডিরেক্টর ছিলেন। তিনি তো বেশ অডিও ভিজুয়ালে তিনি আবৃত্তি বলুন বা এগুলো জনপ্রিয় করার ক্ষেত্রে তার কিন্তু একটা অবদান আছে, সেই সম্পর্কে আপনি? খুব বড় অবদান।
পঙ্কজ সাহার খুবই বড় অবদান। ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল কালচার বলতে গেলে কলকাতা শহরে সমবেত আবৃত্তির এই যে ধ্যান ধারণা, আমরাই প্রথম পঙ্কজদার নেতৃত্বে কলকাতা শহরকে উপহার দিয়েছিলাম, এবং সেটা 69-এর শেষের দিকে, 70-এর গোড়ায়, এবং তার বেশ কিছুটা পরে আবৃত্তি সংসদ, আবৃত্তি পরিষদ, এই দুটি বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। এই ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল কালচার একসময় খুব বড় করে সারা কলকাতা জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে 3 দিন ব্যাপী শুধু আবৃত্তি নিয়েই এরকম উৎসব করেছিল। এবং সেখানে এই আপনি যাদের কথা বললেন, সৌম্যমিত্র, কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ, সকলে উপস্থিত ছিলেন। হ্যাঁ, এবং একেবারে আমরা তো সামনাসামনি বসে সৌম্যমিত্রের আবৃত্তি শুনেছি। হ্যাঁ, সেটা মানে রোমাঞ্চকর অভিজ্ঞতা আর কি। হ্যাঁ, তো যাই হোক, এবং আমাদের এই সাউথ পয়েন্ট স্কুলে দীর্ঘকাল আবৃত্তির চলতো, মহড়া চলতো। এবং পঙ্কজদা খুব খেটে বেশ অনেকগুলো সমবেত আবৃত্তির এরকম এক কথায় প্রজেক্ট বা প্রোডাকশন যাই বলুন, সেটা স্ক্রিপ্ট করেছিলেন। তার মধ্যে বাংলাদেশের কবিতা নিয়ে গাছের পাতায় বৃষ্টির শব্দ এই নামে আমরা একটা অনুষ্ঠান করতাম। বিদ্রোহ ও প্রেম এই নামে আমাদের একটা অনুষ্ঠান ছিল, এবং কবিতাগুলো এমনভাবে যেন সাজানো ছিল যেন বিদ্রোহী না হলে প্রেমিক হওয়া যায় না, এরকম একটা পুরো ব্যাপার কবিতার মধ্যে ছিল আর কি। আচ্ছা, তারপরে বাংলা ছড়ার দেশে, বাংলা ছড়ার দেশে সেই কবে আমরা করেছি, এবং যুববাণীর একেবারে গোড়ায়, যুববাণীর যে প্রিমিয়ার শোটা রবীন্দ্র সদনে হয়েছিল, তখন আমাদের বাংলা ছড়ার দেশে 15-20 মিনিট ধরে রবীন্দ্র সদনে সেটাকে প্রেজেন্ট করেছিলাম আর কি, এবং সবটাই হয়েছিল পঙ্কজদার নেতৃত্বে। না, আমরা পঙ্কজদা দেখেছি দূরদর্শনে, আমরা ওনার নেতৃত্বে অনেক আমরা অনুষ্ঠান করেছি, কিন্তু উনি খুব পার্টিকুলার এবং খুব ডিসিপ্লিন মানুষ। একেবারে সুন্দরভাবে, যতক্ষণ না সর্বাঙ্গ সুন্দর হচ্ছে উনি ছাড়তেন না একদম। যাই হোক, পঙ্কজদাকে আমরা শ্রদ্ধা জানি। আমার শেষ প্রশ্ন, যে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ, তার মুখপাত্র আলোর ফুলকি, আপনি তো মানে বরাবরই লেখেন, আলোর ফুলকি আপনার কেমন লাগে, আর এই সংগঠনটা কেমন চলছে, আপনার কাছে কি মনে হয়? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোর ফুলকি মানে এই যে একটা বড় করে একটা জেলা ভিত্তিক সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা অন্যান্য রাজ্যেও বড় করে যে চেষ্টাটা চলছে, এটা এক কথায় খুবই প্রশংসনীয়, এটা তো তুলনা হয় না আর কি। এবং এখন বেশ মনে হয় নবকলেবরে এবং অত্যন্ত শৃঙ্খলার সাথে সমস্ত কিছু পরিকল্পিত হয় এবং পরিচালিত হয়, সেটা খুব একটা উজ্জ্বল দিক। আর ওই মাঝে এরকম শুনেছিলাম বা জেনেছিলাম যে আলোর ফুলকির সভাগুলোতে যে সকলে এসে বেশ অনেকগুলো করে কবিতা পাঠ করতে পারবে, কিন্তু কবিতাগুলো নিয়ে খুব তুল্যমূল্য আলাপ আলোচনা বা চলবে আর কি, বিশ্লেষণ চলবে। এই ব্যাপারটা কিন্তু হওয়া খুব দরকার। এই ব্যাপারটা আপনি করতে চেয়েছিলেন। না, এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমাদের শুক্রবারের আড্ডা কৃষ্ণপদতে বসে, আগে বসতো ঠাকুর বাড়িতে, আমরা 3-4 জন কবিকে ডাকতাম, তারা একাধিক কবিতা পড়তো বা ছড়া পড়তো, তাদেরকে নিয়ে সেগুলো আলোচনা হতো, এবং আমরা বিশিষ্ট আলোচক রাখতাম, তারা করেছে। কিন্তু ওইটা আমাদের ইদানিং সময়ের অভাবে আর করতে পারছি না, কিন্তু ওটা হবে। তা সেই জন্য আমরা আলোর ফুলকি পরিবারের পক্ষ থেকে আমরা সবাইকে অনুরোধ করব যে তারা যেন সবাই আসে, আমরা আবার তাদেরকে বলবো নতুন ভাবে আবার এটা শুরু হবে, আলাপ আলোচনা হবে, তার তুল্যমূল্য বিচারও হবে, আমরা সেইভাবেই এগিয়ে যাব। এবং আমার মনে হয় যে যখন এই আলোচনাগুলো হবে, তখন বাংলা কবিতার যে শিক্ষণীয় দিকগুলো আছে, যেমন বাংলা ছন্দ, মাত্রা গণনা, এই যুগ্মধ্বনির কথা বললাম, সেটা কি, 3টে ছন্দে কিভাবে সেখানে মাত্রা গণনা হয়, এই ব্যাপারগুলো খুব পায়োনিয়ার লোকদের নিয়ে এসে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে দিয়ে যদি আলোচনা করা যায়, সেটা খুব ভালো। এই প্রসঙ্গে বলি, আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে ওই কেপি ঘোষ হলে আমরা এবার কর্মশালা করেছিলাম সারা বাংলা জুড়ে। ওখানে প্রায় 200 জন বিশিষ্ট কবি সাহিত্যিক এসেছিলেন। সেখানে পবিত্র সরকার ছিলেন, ভবানী প্রসাদ মজুমদার ছিলেন, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, আপনারা ছিলেন, লুৎফর রহমান কিটন কানাডা থেকে এসেছিলেন,
এই বিষয়টা আমরা কিন্তু করেছি এবং করি, হ্যাঁ। যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা একটা বার্তা দিতে পারি হ্যাঁ, যে লেখাটা অন্তত ভালো হতে হবে। হ্যাঁ 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 যাই হোক, আপনি নীলাদ্রিতে আপনি এসেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা অনেক উপকৃত হলাম। হ্যাঁ। আপনাকে আবার পরে পাবো। ধন্যবাদ। আমাদের যদি আলাপ- আমার বলার আলাপ মধ্যে টিভিতে। সবাইকে আমি কিছু আনন্দ দিতে পারি, সেটাই আমার আনন্দ। ঠিক আছে, ভালো থাকবেন।